ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে এমন রোডম্যাপ ধরেই রাষ্ট্রীয় সব কাজ হওয়া উচিত বলে মনে করছে বিএনপি। এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করবে বলেও মনে করছেন দলটির নেতারা। 12 দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয় নিয়ে জোটের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। ফ্যাসিবাদ ও তাদের সহযোগীদের অপকর্মের দ্রুত বিচার দাবি করেন বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। অন্যদিকে দেশের বর্তমান ধোঁয়াশাপূর্ণ পরিবেশের মধ্যে বৈঠকটি গুরুত্বের কথা তুলে ধরেন মোস্তফা জামাল হায়দার। আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে একই সাথে কথা বলতে চাই যে বিভিন্ন রকমের দাবি, আমাদের এই নির্বাচন শুধু নয়, বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের আমলের যে অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন, তার সুষ্ঠু তদন্ত, বিচার এবং কঠোরতম শাস্তির পদক্ষেপ এটাকে অব্যাহত রাখা এবং ত্বরান্বিত করা। ওনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন এবং এটাও বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মানে হলো ডিসেম্বরে না এমন না, ডিসেম্বরও হতে পারে, কিন্তু আমরা বলেছি যেটা সেটা হলো যে ডিসেম্বরেও হতে পারে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা ধরে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। কারণ এটার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আমরা মনে করি। দেশ গড়তে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের ওপর নির্ভরশীল না হবার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। অন্যের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের দেশ নিজেকেই গড়ে নেয়ার আহ্বান জানান তিনি। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, নিজেদের মধ্যে মতের অমিল ও ভিন্ন চিন্তা থাকলেও দেশের স্বার্থে 71 আর 24 সব ক্রান্তিকালে এক হয়ে লড়াই করেছে দেশের সব শ্রেণী পেশার মানুষ। গণতন্ত্র কারো ওপর চাপিয়ে দেবার বিষয় না উল্লেখ করে দেশের সুন্দর আগামীর জন্য গণতন্ত্র চর্চার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বর্তমান অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে দেশ ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার করে গণতান্ত্রিক কাঠামোতে প্রবেশের আকাঙ্ক্ষা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, একবার প্রধানমন্ত্রী হলে পরে রাষ্ট্রপতি নির্বাচিত করতে না পারা সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। প্রধানমন্ত্রী শাসিত নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চাইলেও সংবিধানে আদৌ কোনো মূলনীতি রাখার প্রয়োজন আছে কিনা সেই প্রশ্নও রেখেছে দলটি। শনিবার সংসদ ভবনের এলডি হলে সংস্কার নিয়ে বৈঠক করেন এনসিপির শীর্ষ নেতারা। সংবিধান সংস্কারে গণভোটের দাবি জানিয়েছে দলটি। বৈঠকে নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন যেন ফিরে না আসে সেই আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এই মৌলিক সংস্কার না হয় তাহলে আসলে আমাদের কোনো পরিবর্তনই রাষ্ট্র কাঠামোর আসলে হবে না। ফলে এটা তো শুধু এনসিপির দাবি না, এটা বাংলাদেশের জাতীয় দাবি এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে উত্তরণের জন্যই দাবি। এখন কোনো গোষ্ঠীর নিজস্ব দলীয় স্বার্থে বা ক্ষমতার মোহের কারণে যদি এই দাবি আটকে যায়, এটা এমন না যে এই দাবি কখনোই পূরণ হবে না। নির্বাচনকালীন সময়টাতে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, সেটা যেন শুধুমাত্র নির্বাচনের দায়িত্বটাই পালন করে, সেই হিসাবটাকে মাথায় রেখে সেই সরকারকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথা ও কাজে কোনো মিল নেই।
বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অলি আহমদ। তিনি আরও অভিযোগ করেন, সরকার দেশের জন্য নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছে। এছাড়া বাংলাদেশ নিয়ে নাক না গলাতে ভারতের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির যোগদান অনুষ্ঠান। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী এই অনুষ্ঠানে 5 শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে এলডিপিতে যোগদান করেন। দলে যোগ দিয়ে সারোয়ার্দী জানান, এই দেশের মানুষ নির্লোভ, সাহসী, ত্যাগী রাজনীতিবিদ দেখতে চায়। শোষণ বঞ্চনাহীন সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। রাজনীতি হচ্ছে মানুষের জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করা। রাজনীতি হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য নিজের সর্বশ্রেষ্ঠ প্রাণকে উৎসর্গ করা। সংস্কার শেষ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের জায়গায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ। কমিশনগুলো গঠন করেছেন, এই কমিশনগুলোর যে দায়িত্ব আছে যে এইগুলো সংস্কার করা সম্ভব, প্রজ্ঞাপনের মাধ্যমে সংস্কার করেন। সংবিধান সংস্কার করার কোনো অধিকার, ক্ষমতা এই সরকারের নাই। অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতা, আন্তরিকতা ও অভিজ্ঞতার প্রমাণ দিতে পারেনি। এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন এলডিপির সভাপতি অলি আহমদ। আমাদের সন্দেহ হয় আপনারা দেশের জন্য কাজ করছেন না, আপনারা বরং আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের অপেক্ষায় আছেন। অনেক উপদেষ্টারা ছাত্রদের রাজনীতির সাথে জড়িত। আপনাদেরকে অনুরোধ করব, এখন তো কাপড় চোপড় ভালো আছে, রাস্তায় যখন আমাদের সাথে আসবেন এই কাপড় চোপড় থাকবে না। অনেকে ইতিপূর্বে দিগম্বর করা হয়েছে, সুতরাং এটা চিন্তা ভাবনা করে কাজ করেন। আমরা অবশ্য কাকাও করি নাই, কিন্তু হাসিনা সরকার 96 সালে অনেক অফিসারদেরকে দিগম্বর করেছিল। আমরা কিন্তু এটা করব না, কিন্তু আপনাদেরকে সাবধান করে দিই, আমাদের মধ্যে অনেকে আছে হয়তো আপনাদেরকে দিগম্বর করতে পারে। যথাসময়ে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্যথায় জনগণের রোষানলে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শেষ বিদায় হয়তো সুখকর না হতে পারে। দেশের সবাই ঐক্যবদ্ধ না থাকলে জাতির কপালে আবারও দুঃখ নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন এলডিপির সভাপতি অলি আহমদ। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি ঘটছে দাবি করে তিনি আরও বলেছেন, বদলি হবার পরও যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার 4টি থানার পরিদর্শনের কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। সে অনুযায়ী শনিবার বেলা 11টার দিকে প্রথমে বিমানবন্দর থানায় যান তিনি, পরে একে একে আরও 2টি থানা দেখতে যান উপদেষ্টা। থানাগুলোর বিভিন্ন কক্ষ ও ক্যান্টিন ঘুরে ঘুরে দেখেন। পুলিশ সদস্যদের কাছে খাবারের মান নিয়ে জানতে চান স্বরাষ্ট্র উপদেষ্টা। কথা বলেন থানায় আসা মানুষদের সঙ্গেও, জানতে চান তাদের অভিযোগ সম্পর্কে। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের মিছিল বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তা দেখলেই নেওয়া হবে ব্যবস্থা। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর উত্তরা পশ্চিম থানা পরিদর্শনের সময় নির্দেশনা দেন কাউকে যেন মিথ্যা মামলায় হয়রানি করা না হয়। মিথ্যা মামলায় যেন হয়রানি না করা হয় এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সবশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা যান উত্তরার তুরাগ থানায়, সমালোচনা করেন ফ্যাসিস্ট আমলে প্রশাসনিক কার্যক্রমের, আশ্বস্ত করেন পুলিশ যেন নির্বিঘ্নে কাজ করতে পারে তার সব ব্যবস্থা নেবে সরকার। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করে যাচ্ছেন, এই আরও উন্নতি হবে। আর আপনাদের কাছে আমি আবার একটা অনুরোধ করি, এটা সবসময় করি, আপনারা সত্যি সংবাদটা এটা আমাদের দিয়ে দেন, এটা হলে সবচেয়ে ভালো। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় সেক্ষেত্রে কাজ করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাজিদ সরকার, ৭১, ঢাকা।
খুনিদের বিচার ও সংস্কার ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে এক জনসভায় তিনি আরও বলেন, প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বসবাস করতে চায় বাংলাদেশ। সামিউল আলম মিলন পাটোয়ারিকে সাথে নিয়ে জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবিতে প্রথমবারের মতো দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা করেছে লালমনিরহাট জেলা জামায়াত। এতে অংশ নিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নিবে না। এই অবস্থায় যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। ফেসিবাদের পতন হলেও দেশে এখনো ফেসিবাদ নির্মূল হয়নি জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফেসিবাদীদেরও পতন চেয়েছি, ফেসিবাদেরও পতন চেয়েছি। এই ফেসিবাদের কুখাসলতগুলো এখনো বাংলাদেশে রয়ে গেছে। এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামের যারা কলঙ্ক, তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে। এদেশের মানুষ আর আধিপত্যবাদ দেখতে চায় না মন্তব্য করে জামায়াত আমির বলেন, অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসাবে এখানে বসবাস করতে চাই। আমাদের ন্যায্য অধিকারগুলো দিতে হবে। তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রাঙ্গানোর তোয়াক্কা না করে, গড়িমাসি না করে অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে। জামায়াত আমির আরও বলেন, তার দল ক্ষমতায় গেলে নারী ও ভিন্ন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। অনেকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে কর্মক্ষেত্রে প্রবেশ করতে দিবে না। এটি সঠিক নয়। সম্মানও নিশ্চিত করা হবে, আবার নিরাপত্তাও তাদের জন্য নিশ্চিত করা হবে। যারা সংখ্যালঘু বলে আমাদের ভাই বোনদের জন্য মায়া কান্না করছেন, হিন্দু পল্লীতে কারা হামলা চালিয়েছিল, লুটপাট করেছিল, ভাঙচুর করেছিল, অগ্নিসংযোগ করেছিল, কারা গরু ছাগল চুরি করেছিল, আপনারা দেখার চেষ্টা করুন। এ সময় কোনো ধরনের গড়িমসি ছাড়া জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তি দাবি করেন ডাক্তার শফিকুর রহমান। ফেসিবাদের হাতে তিনি বন্দী হয়েছিলেন, এখন তিনি বন্দী কেন জনগণ তা জানতে চায়। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। কবে তিনি মুক্ত? রবিবার একযোগে সারা দেশের মহাসমাবেশের ঘোষণা দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা। সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন ও প্রতিষ্ঠানের নাম ফলকে লাল কাপড়ে মুড়িয়ে দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। এ সময় সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ৬ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। লাল কাপড়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নাম ফলক, আর সামনে দাঁড়িয়ে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। এভাবে ৬ দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানান, বারবার আহ্বান জানানোর পরও মানা হচ্ছে না তাদের যৌক্তিক দাবি। মানববন্ধনে সকল প্রকার এসি রুমের বৈঠক বাতিলের ঘোষণা করেন তারা। আমরা চাই সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নেয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেইং ১০ম গ্রেড বাস্তবায়ন করা হোক। জনদুর্ভোগ যাতে না হয় সেজন্য রাস্তায় আন্দোলন না করে মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছি। দাবিগুলো তারা মেনে নিচ্ছে না, এজন্যই আমরা রেসিং রেডে চলে গেলাম। শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা অবিলম্বে বাতিল, কারিগরি শিক্ষার্থীদের জন্য আলাদা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ সহ মোট ৬টি দাবি। টিচাররা যদি আমাদের গ্রেডে না হয়, আমাদের কারিগরি বোর্ডে না হয়, তাহলে আমরা তাদেরকে কি শিখবো? যারা আমাদের এখানে সহকারী ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত হয়েছিল, তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা ছিল যে তারা পদোন্নতি পাবে না, তারা এখানে আমাদের ল্যাবের ম্যাটেরিয়ালসগুলো পরিষ্কার করবে। তারা আজকে শিক্ষক হওয়ার দাবি করছে। পরে দাবি আদায়ে দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দেন তারা, হুঁশিয়ারি দেন কঠোর আন্দোলনের। আগামীকাল সারা বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে জেলা পর্যায়ে মহাসমাবেশের আয়োজন করবে।
এখন আমরা কোনো প্রকার ওই ধরনের নাটকীয় বৈঠকে বিশ্বাসী না, আমরা সকল প্রকার বৈঠক বর্জন করেছি। আমরা চাই এখন থেকে রাজপথ কেন্দ্রিক কঠোর থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে, কিন্তু কোনো বৈঠকের কারণে হোক বা কোনো আশ্বাসে আমরা কোনো প্রকার কর্মসূচি শিথিল করব না বা বর্জন করব না। আমাদের যৌক্তিক দাবিগুলো যদি তারা না মেনে নেয়, এর থেকে কঠোর কর্মসূচিতে আমরা যাব। এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান শিক্ষার্থীরা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকিতে সহযোগিতা করে এনবিআর কর্মকর্তাদের কেউ সাময়িক বরখাস্ত হচ্ছেন, কেউ হারাচ্ছেন চাকরি, আবার অনেকে আছেন বহাল তবিয়তে। এতে প্রশ্নের মুখে পড়েছে এনবিআরের দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান। এভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক রুহুল আমিনের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর বিভাগের সাম্প্রতিক সময়ের অন্যতম কেলেঙ্কারি চট্টগ্রামের প্রভাবশালী ব্যাংক লুটেরা এস আলমের দুই ছেলের পে অর্ডার জালিয়াতি। আসাদুল আলম মাহির ও আশরাফুল আলম ২৫০ কোটি করে মোট ৫০০ কোটি টাকা সাদা করেন, কিন্তু কর প্রদানে নেন জালিয়াতির আশ্রয়, জমা দেন ভুয়া পে অর্ডার। গণমাধ্যমে এই ঘটনা প্রচার হলে তদন্ত কমিটি করে এনবিআর। তদন্তে ঘটনার সত্যতাও মেলে। প্রতিবেদন বলছে জালিয়াতি করে ৭৫ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন এস আলমের দুই ছেলে। এতে ৪ কর্মকর্তার দায়ও পায় কমিটি। এদের ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হলেও এখনও এনবিআরের বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তৎকালীন চট্টগ্রাম কর অঞ্চল ১-এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলাও হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে আমাদের প্রত্যাশা ছিল, এখনও আছে, সময় আছে বলে আমরা মনে করি যে কিছু দৃষ্টান্ত স্থাপিত হবে যাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে, সেটা জাতীয় রাজস্ব বোর্ডে হোক, অন্য যে প্রতিষ্ঠানিক দুদকই হোক, অন্য যে কোনো প্রতিষ্ঠানই হোক। প্রতীক গ্রুপের ৬০০-৭০০ কোটি টাকা রেমিটেন্স আনার গল্প এখন অনেকের জানা। ঢাকার কর অঞ্চল ৫-এ এই অর্থ একাধিকবার কর ফাঁকির অভিযোগে তদন্তের মুখে পড়ে, কিন্তু বারবার তা ক্লিন চিট পেয়ে যায়। ঘটনায় জড়িত ২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়, আর একজন সাময়িক বরখাস্ত। যদিও টিআইবি বলছে সাময়িক বরখাস্ত কিংবা অবসরে পাঠানো কোনো শাস্তি নয়। জাতীয় রাজস্ব বোর্ডই হোক, সরকারি যে কোনো মন্ত্রণালয় হোক, সব প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের সারাশি অভিযান ছাড়া, এই ধরনের যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করা ছাড়া আমরা যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি বা নতুন বাংলাদেশের যে সুশাসিত বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন যেটা দেখছি আমরা, সেটি বাস্তবায়ন করা খুব কঠিন হবে। দেশ জুড়ে এমন অনেক ঘটনা গত কয়েক মাসে উদ্ঘাটন করেছে এনবিআরের গোয়েন্দা দপ্তরগুলো, যেগুলোতে মিলেছে কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ, কিন্তু তাদের বেশিরভাগই বহাল পদে। আবার অনেক কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ঝুলছে দুর্নীতি দমন কমিশনে। ভ্যাট বিভাগের এক সদস্যের বিরুদ্ধে সম্প্রতি দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি, তিনিও বহাল আছেন পদে। আবার কেউ কেউ অভিযোগ থেকে অব্যাহতিও পাচ্ছেন। চট্টগ্রামের এক কর কমিশনারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ আসে প্রধান উপদেষ্টার দপ্তরে। এরপর সাময়িক বরখাস্ত করা হলেও গত বুধবার তাকে মুক্ত করে চাকরিতে বহাল করা হয়। গত সপ্তাহে আরও এক কর্মকর্তাকে অভিযোগ মুক্ত করা হয়। ওই কর্মকর্তার বিরুদ্ধে ফাইল গায়েব করার অভিযোগ ওঠে পতিত সরকারের আমলে। সম্প্রতি দুর্নীতিতে জড়িয়ে পড়া কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ক্যাবিনেট বিভাগ, কিন্তু তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। নির্দেশনা যেহেতু আছে, সে নির্দেশনাটা কার্যকর করতে হবে, তবে এটার মাধ্যমে যাতে যারা নির্দোষ তাদেরও যাতে তারা নিজেদেরকে আত্মসমর্থন করতে পারেন এবং এটা যাতে অবজেক্টিভলি যাতে এটা হয় সেটাও নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে বক্তব্য জানতে এনবিআরের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। রুহুল আমিন, ৭১, ঢাকা। তরুণরা সব ভয়কে জয় করে একটা ৫ই আগস্ট এনে দিয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এর আগে দেশে গণতন্ত্র ছিল না। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইউথ এম্পাওয়ারমেন্ট বিষয়ক এক সেমিনারে এসব বলেন তিনি। এ সময় পরিবেশ ও প্রকৃতিকে ঢেলে সাজাতে দেশের তরুণদেরকেই এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। বলেন, দেশকে সিঙ্গাপুর বানাবার কথা বলে রাস্তায় ময়লা পলিথিন ফেললে দেশ সিঙ্গাপুর হবে না। দেশকে এগিয়ে নিতে হলে বিদ্যুৎ অপচয় রোধ ও প্লাস্টিকের ব্যবহারও কমাতে হবে। গায়ের জোরে প্রকৃতিকে ঢেলে সাজানো যাবে না দাবি করে উপদেষ্টা বলেন, এজন্য তরুণদের এগিয়ে আসতে হবে।
এই যাবৎকাল পর্যন্ত আমাদের গণতন্ত্র ছিল একদিনের গণতন্ত্র, আমরা কেবল গিয়ে ভোটটা দিয়ে আসতাম, সেটাও তো কত বছর দিতে পারিনি। কেন তরুণেরা আমাদেরকে একটা 5ই আগস্ট এনে দিতে পারলো? কারণ তারা সকল মোহের ঊর্ধ্বে গিয়ে ভয়কে জয় করে রাস্তায় দাঁড়িয়েছিল। আগামী জুন থেকে ইন্টারনেট খাতকে রাজনৈতিক সহ সব ধরনের প্রভাব থেকে মুক্ত করার কাজ শুরু হবে। শনিবার টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB আয়োজিত এক গোলটেবিল বৈঠকে একথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। অনুষ্ঠানে খাত সংশ্লিষ্ট বক্তারা বলেন, ইন্টারনেট সেবার সহজলভ্যতা, গভর্নেন্স, অ্যাক্টিভ ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং সেবা সহ নানা বিষয়ে এখন নজর জোরদার করতে হবে। ফয়সাল রয়েলের প্রতিবেদন। বাংলাদেশ 5G যুগে প্রবেশ করেছে অনেক আগে। এখন দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা মোট জনসংখ্যার 76%। মানে প্রতি 100 জনের 24 জন বাংলাদেশের হাতে এখনো পৌঁছায়নি মানসম্পন্ন ইন্টারনেট। এদিকে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের ইন্টারনেট খরচ বেশি, তবে মান কম। ইন্টারনেট ব্যবসায় আছে রাজনৈতিক সুবিধাভোগীরাও। এসব সমস্যায় আসে নানা প্রস্তাব ও আশ্বাস। কেউ আপডেট করতে পারবে না বা নতুন লাইসেন্স। দেশের মোবাইল অপারেটরদের মাঝে বাংলালিংক, রবি ও টেলিটকের প্রতিনিধিরা আজকের আলোচনায় অংশ নিয়ে তুলে ধরেন তাদের নানা প্রস্তাব। বলেন, ইন্টারনেট সেবা নিশ্চিতে দামের সাথে ভালো মানও নিশ্চিত করতে হবে। অবকাঠামো শেয়ারিং এর মাধ্যমে অপারেটর বদলের সহজ সমাধানও চান তারা। অনতিবিলম্বে এই লাইসেন্স আপডেশনের ইস্যুটা এটা শুরু হওয়া উচিত, যাতে আমাদের যারা আসলে সেবা দিতে চায় তারা যাতে তাদের কাঙ্ক্ষিত সেবাটা সারা বাংলাদেশে পৌঁছাতে পারে। কাস্টমার যদি আপনাদের নেটওয়ার্কে ওয়াইফাই পায় এবং স্মুথলি পায়, তাহলে কিন্তু আমার ইনডোর কভারেজের ইস্যু অনেক বেটার হয়ে যায়। ইন্টারনেট যারা সেবা দিচ্ছেন তাদেরকে মার্কেট কনসলিডেশন সুযোগ দেওয়া হয়। এখানে প্রথম বাধাটা হচ্ছে প্রতিটা শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে বিটিআরসি পারমিশন লাগে এবং এটা একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এদিকে ব্রডব্যান্ড ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বক্তব্যে উঠে আসে কর কমানো, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও গতির প্রসঙ্গ। যেটা আমাদের যদি নেটওয়ার্ক বাড়ে, আমরা এর থেকে ভালো যদি আমাদের নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট, আমরা ভালো সেবা দিতে পারবো এবং আমরা গভর্নমেন্ট অপারেটর, আমরা ভালো সেবা দিতে বদ্ধপরিকর। সরকারের একটা সুচিন্তা আছে বা একটা সুউদ্যোগ আছে যে আমরা যেন এই মোবাইল সেবাটাকে আরও বেশি ইনক্লুসিভ করতে পারি সাবস্ক্রাইবারদের মধ্যে। এখন পর্যন্ত কিন্তু ওটার কোনো ফলাফল পাইনি। ভিডিও কলে কথা বলতেছে, সে মোবাইলে কিন্তু এফোর্ড করতে পারে না, কারণ তার এর কস্ট এত বেশি স্যার। ঠিক আছে, তার যদি এখানে একটা ব্রডব্যান্ড থাকে, সে সারাদিন কথা বলতে পারবে, বউ রান্না করতেছে, কথা বলতেছে। এ সময় বিটিআরসির চেয়ারম্যান জানান, প্রান্তিক পর্যায়ে মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে তাদের নানা পরিকল্পনার কথা। বলেন, লাইসেন্সের পদ্ধতি তুলে দিতে চান তিনি। অপারেটররা সেবা দিতে পারবে ন্যূনতম রেজিস্ট্রেশন করে। এনটিটিএন ওনারা যথেষ্ট অনেক সারা দেশের অনেক জায়গায় কানেক্টেড হয়েছে, কিন্তু এখনও অনেক জায়গা বাকি আছে, হয় নাই। ওনারা যথেষ্ট ইনভেস্ট করতে পারেন নাই। উই আর ওপেনিং আপ। আমরা এই যে ধরেন রেলওয়ের ছিল, পিজিসিবির ছিল, যে ফাইবারগুলি ছিল, ওদেরকে আমরা এনটিটিএনের লাইসেন্স দিয়েছি, কিন্তু রেস্ট্রিক্ট করে রেখেছি। আপনি রেল লাইনে বাইরে যেতে পারবেন না, আপনি পিজিসিবি লাইনে বাইরে যেতে পারবেন না। দ্যাট ইজ, আমি মনে করি, একটা ফার্স্ট। একটা এনটিটিএনের লাইসেন্স যদি দিয়েছি, গিভ দেম দ্য লাইসেন্স। ওকে লাইন থেকে বেরোতে পারবে না কেন? ও লাইন থেকে বেরোতে পারলেই তো আমার ফাইবার আরও ওপেন হয়ে যায়। এই যে এতগুলি ফাইবার আনইউটিলাইজড হয়েছে, এগুলি হয়ে যায়। আলোচনায় বিশেষ অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, দেশে ইন্টারনেট সেবা এখনো প্রতিবেশী দেশগুলোর চাইতে খারাপ। তিনি জানান, ইন্টারনেট ব্যবসা রাজনৈতিক প্রভাবমুক্ত করা হবে এবং সেবা নিশ্চিতে সব বাধা গুড়িয়ে দেওয়া হবে। আমরা ইকোনমির দিক থেকে বাংলাদেশের 35তম ইকোনমি, কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, কোয়ালিটি র্যাঙ্কিংয়ে আমরা শতভাগের কাছাকাছি। দ্যার ইজ এ ম্যাসিভ কনফ্লিক্ট। আমরা তখনই বিনিয়োগ বান্ধব হব যখন আমরা গ্লোবাল র্যাঙ্কিংগুলোকে আমার ইকোনমিক সাইজের কাছাকাছি আনুপাতিক হারে নিয়ে আসতে পারি। সেটা আমরা এখন করতে পারছি না। তাহলে আমাদের টার্গেট হচ্ছে গভর্নেন্স ইন্ডেক্সে বাংলাদেশকে প্রথম 30-এর মধ্যে নিয়ে আসা। তিনি আরও বলেন, ইন্টারনেট বন্ধের কালাকানুন বন্ধ করে দেওয়া হবে। ইন্টারনেট ব্যবসায় অ্যাক্টিভ শেয়ারিংয়ের সুযোগ উন্মোচন করা হবে। এক্ষেত্রে 3 বছরের মধ্যে শহরের মাটির নিচে শতভাগ টেলিকম ফাইবার স্থাপন করতে হবে। এ সময় আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইমদাদুল হক বলেছেন, আজ থেকে প্রতি গ্রাহক সর্বনিম্ন 100 Mbps গতিতে ইন্টারনেট সেবা পাবে। দ্বিতীয় কারণ হচ্ছে ইন্টারনেট বন্ধের কোনো ক্লজ যেন না থাকে। ফয়সাল রয়েল, 71, ঢাকা।
চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।